আজকের যে ভিডিওটা টিনার ওপর কেসটা কবে হবে মানে বাইগামির ওপর যে ভিডিওটা আমি করেছি সেটাতে দুটো কমেন্ট এসছে, দুটো নিয়েই আমি ভিডিও করব। একটা এসছে মারিয়ার ওপর, অনুরাধা মেনন ম্যাডাম বলেছেন যে ওই মারিয়ার ব্যাপারটা, যে সঙ্গীর যেখানে কর্মস্থল সেখানেই মারিয়া রেজিস্ট্রি হয়েছে, ওইটা নিয়ে একটা ভিডিও করব। মানে ভিডিও করেছি, আমি স্কেডিউল করে রেখেছি, কাল পোস্ট করবো আর কি। আর এই ভিডিওটা যে টপিক নিয়ে করছি সেটা লিখেছেন, সেই কমেন্টটা করেছেন সূর্যদীপ পাল ম্যাডাম। সূর্যদীপ পাল ম্যাডাম লিখেছেন যে দেখেছো সুমি, শাশুড়ির অত্যাচারে কিভাবে নিজের ছেলেই শেষ হয়ে গেল, তরতাজা একটা প্রাণ শেষ হয়ে গেল। উনি বলার পর আমি কন্টিনিউ ভিডিওগুলো দেখে যাচ্ছি এবং বুকে ব্যথা হয়ে যাচ্ছে দেখতে গিয়ে। সিরিয়াসলি নেওয়া যায় না। জাস্ট কোথাও থেকে এরা খুঁজে পেতে, কোনো মেয়ে যদি তার হাজব্যান্ডের উপর এতটুকু কিছু করে থাকে বা কোনো মা তার সন্তানের প্রতি এতটুকু কিছু করে থাকে, জেনারেলি এই ঘটনাগুলো ঘটে না। কোটিতে 2 কোটিতে খুঁজে খুঁজে একটা পাওয়া যায়, এরা খুঁজে খুঁজে কমিউনিটি পোস্টে দেয়। আর আজকে দেখো টিনার কেসটায় তোমরা যা দেখে এসছো অলমোস্ট সেই জিনিস, শুধু এখানে স্বামীর ভালোবাসাটা মিসিং। টিনার কেসে এখানে সেই জিনিসটা ছিল। জাস্ট তোমরা ভিডিওটা দেখো, দেখে মতামত দিও, আমি এটা কাল পোস্ট করব। ডিয়ার ফ্রেন্ডস, এএসপি পলাশ সাহা উনি সুইসাইড করেছেন, একটা নোট লিখে গেছেন অনেক বড় করে, তাতে 2 ভাইকে বলে গেছেন যে আমার মার দায়িত্ব নিও, এবং এরা স্বর্ণ বলছে, মানে সোনা, কিছু সোনা যেটা উনি বানিয়ে দিয়েছিলেন এবং বাপের বাড়ি থেকে দিয়েছিল। সুস্মিতা সাহা হচ্ছে এসপি পলাশ সাহা স্ত্রী, উনি গরিব ঘরের মেয়ে, বুঝতে পারছো তো। ওনার ভিডিওটা বর্তমানে ফেসবুকে রোটেট করছে। গায়ে যেটুকু সোনা আছে সেইটুকুই, এবং এসপি পলাশ সাহা চেয়েও কোনোদিন স্ত্রীর জন্য কিছু করতে পারেননি। তো উনি জানতেন ওনার অবর্তমানে ও স্ত্রীকে কেউ কিছু দেবে না, তাই উনি সুইসাইড নোটে লিখে দিয়ে গেছেন এই যে সোনাটা মানে স্বর্ণটা, এটা যেন আমার স্ত্রী পায়। ঠিক আছে, এইবার পুরো ঘটনাটা তোমাদের বলছি। ডিয়ার ফ্রেন্ডস, গায়ে কাঁটা দেবে লোমহর্ষক কাহানি, মানে শুনলে তোমাদের অদ্ভুত লাগবে, মনে হবে বানিয়ে গল্প বলছি। যেদিন পলাশ সাহা শেষ দিন ছিল, 20 বছরের মেয়ে গো সুস্মিতা সাহা, শুনলে না বুকটা কেঁপে ওঠে। পলাশ সাহা যেদিন শেষ দিন ছিল, সেই দিন ঝগড়াটা কী নিয়ে লেগেছিল জানো? সকালবেলা ঝগড়া হয়েছিল, তার আগের দিন পলাশ সাহা নিচে দিয়ে যাওয়ার সময় ওর ঘরে তার স্ত্রী সুস্মিতা দাঁড়িয়েছিল। পলাশ সাহা যাবার আগে স্ত্রীকে বাই করেছিল, বাস ওর মার তাণ্ডব শুরু হয়ে যায় যে স্ত্রীর সঙ্গে চোকাচুকি করলি কেন, সেই নিয়ে ঝগড়া। ঠিক আছে, সেই একটা ঝগড়া ছিল, মানে প্রতি মুহূর্তে ঝগড়া করতো। বাচ্চা মেয়েটাকে 2টোর বেশি জামা কাপড় কিনতে দিত না, ওর স্বামী বানিয়ে দিতে চাইলেও কিনতে দিত না। ছেঁড়া জামা পরে থাকতে থাকতে অস্বস্তিতে মেয়েটি, ওই সুস্মিতা সাহা, তার ভাসুরকে ফোন করে যে আপনাদের বাড়ির বৌঝিকে কি এইভাবে ছেঁড়া জামা পরিয়ে রাখা হয়? তখন ওর ভাসুর গিয়ে তার ছোট ভাই পলাশের সাথে কথা বলায়, পলাশ আবার 2টো ম্যাক্সি কিনে দেয়, কিনে বা বানিয়ে দেয়। এবং সেই ম্যাক্সি কিনে দেওয়ার জন্য পার ম্যাক্সি বাবদ 2টো করে শাড়ি দিতে হতো মাকে, না হলে সে অশান্তি করতে বা বানাতেই দিত না। সুস্মিতাকে বাড়ির কোনো কাজ করতে দিত না। মা ছেলে কেটে ফ্রিজে ধুয়ে, মানে কেটে ধুয়ে ফ্রিজে তুলে রাখবে কাজের লোক, তাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকতো ছেলের বউকে কোনো কাজ করতে দিবি না। বড় মাছ কাটিয়ে আনতো সুস্মিতার হাজব্যান্ড পলাশ, বুঝতে পারছো, বড় পিসগুলো শাশুড়ি দুপুরবেলা পলাশ অফিস চলে গেলে খেয়ে নিত, আর বাকি যে পিস থাকতো সেটাকে, বড় পিসটাকে 4 ভাগে ভাগ করে 1 ভাগ নিজে খেত আর ওই ছেলের বউকে দিত। রাতে ওই জিনিসটা রিপিটেশন হতো, এবং পলাশকে বলতো তোর বউ দেখ মাছগুলো ছোট ছোট করে দিয়েছে, আমি নিজের চোখে দেখেছি রান্নাঘরে বসে মাছ কাটতে, দেখ এই ছোটো ছোটো পিস আমি একটা খাচ্ছি, ওকেও দিচ্ছি, বুঝতে পারছো। পলাশ বলতো আমি তো বড় মাছ কাটিয়ে এনেছি, তুমি ছোটো খাচ্ছ কেন? না তোর বউ কেটে রেখেছে। পলাশ এসে ডিরেক্টলি সুস্মিতাকে জিজ্ঞেস করলে সুস্মিতা বলতো না কাজের লোক সব করে দিয়ে গেছে, আমি তো জানি না। এবার সুস্মিতাকে যেহেতু মাছ দেখতে দেওয়া হতো না এবং ধরতে দেওয়া হতো না, ঘরের কাজকর্ম করতে দেওয়া হতো না, ও জানতোই না অনেক কিছু, ওয়াকিবহাল ছিল না। সুস্মিতা একটা নিউলি ম্যারিড মেয়ে, যে বিয়ের ফটোটা দেখলাম কি সুন্দর দেখতে লাগছে, কিন্তু সুস্মিতাকে সাজতে গুজতে দেওয়া হতো না। সুস্মিতার শাশুড়িকে 2টো শাড়ি দিয়ে তার স্বামী তার বার্থডে পারমিশন পেয়েছিল। এবার বললো মেয়েটা, সুস্মিতা সাহার ওপর অ্যাকচুয়ালি প্রবলেম কি হচ্ছে, একদল দায় চাপাচ্ছে যে সুস্মিতা সাহার জন্যই নাকি পলাশ সাহা সুইসাইড করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা যদি সুইসাইড নোটটা পড়ো তাহলে বুঝতে পারবে। এবার বিভিন্ন নিউজ চ্যানেল কন্ট্যাক্ট করছে সুস্মিতার সঙ্গে, এবং সে বিভিন্ন নিউজ চ্যানেলে আসল ঘটনাগুলো বলছে এইবার, এবং এই ঘটনার প্রমাণ কিন্তু ওই যে এর পলাশের আরও 2টো ভাই এবং একটা বোন আছে তাদের থেকে পাওয়া যাবে। একটা একটা করে ঘটনা বলছি, মানে শুনলে গায়ে কাটা দেবে। আচ্ছা, বাদের ব্যাপারটা আগে বলি। এই ঘটনাটা হচ্ছে ঢাকার একটা বড় রেস্টুরেন্ট, বারসাই বলে একটা রেস্টুরেন্ট আছে সেখানকার, সেইখানে মাকে 2টো শাড়ি ঘুষ দিয়ে স্ত্রীর বার্থডে পারমিশন পেয়েছিল, কিন্তু মাকে সঙ্গে করে নিয়ে যায়। এইবার ওই রেস্টুরেন্টের কর্নারে একটা ফটো বুথ মতো করা থাকে না, আমাদের এখানে দেয়ালি পার্টিতেই হয়, একটা জায়গা করা থাকে যেখানে ফটো তোলার জন্য। তো যেহেতু ওরা হাজব্যান্ড ওয়াইফ, নিউলি ম্যারিড, 2.5 বছর বিয়ে হয়েছে মাত্র, প্লাস ওটা সুস্মিতার বার্থডে, ওকে হাত ধরে নিয়ে গিয়ে ফটো তুলতে গেছে। যেই না বউকে নিয়ে ফটো তুলতে গেছে, সুস্মিতার শাশুড়ি রেগে বেরিয়ে যাচ্ছিল, মানে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছিল। দেখতে পেয়ে ফটো তোলা ফোলা ছেড়ে দিয়ে পলাশ দৌড়ে আসে, গিয়ে বলে মা তুমি চলে যাচ্ছ কেন? তখন শাশুড়ি বলে যে
কাজের লোকের মতো বার্থডে কেকটা আমাকে পাহারা দিতে এনেছিস আর গিয়ে বউকে নিয়ে ফটো তুলছিস। তখন পলাশ বলে না, ওর বার্থডে বলে ওকে নিয়ে আগে ফটো তুলছে, তারপর তোমায় নিয়ে ফটো তুলবো। এইটা বলাতে প্রচণ্ড জন মারে সকলের সামনে, এএসপি পোস্টের ছেলেকে, বুঝতে পারছো তো। তখন ওয়েটাররা এবং অন্য যে যারা খেতে টেতে এসেছিলো রেস্টুরেন্টে সবাই, মানে ওয়েটাররা দৌড়ে আসে, সবাই চমকে যায়। তো তখন ওই এএসপি যে পলাশ সাহস, তিনি বলেন যে না, মা রেগে গেছে তাই মারধর করছে, তোমরা কিছু মনে করো না। এইরকম দিনের পর দিন মানে বার্থডেটা এইভাবে ভেস্তে গেল। আর স্ত্রীর সঙ্গে চোখাচুকি কেন করবি এই বলে এত অশান্তি করেছে যে তার পরের দিন ওই মাছ নিয়ে এত অশান্তি করেছে যে বউটা রাগের মাথায় ওর হাজব্যান্ডকে বলেছে আমি যাচ্ছি সুইসাইড করতে। এইবার ওর হাজব্যান্ড পেছন পেছন আসছিল, তখন ওর মা ওকে পেছন থেকে আটকেছে যে ও মরে মরুক, তুই না খেয়ে কোথাও যাবি না। এবার ওর বউ গিয়ে ওর বস আর ওর বসের স্ত্রী ওকে আটকেছে, তাদের বাড়িতে বসেছিল। 45 মিনিট পরে না 49 মিনিট পরে বললো তার হাজব্যান্ড আসে, তখন সে মেয়েটি জিজ্ঞেস করে যে আমি মরতে যাচ্ছি তবু তুমি ভাত খেয়ে এলে? তো বললো হ্যাঁ, আমার মা আমাকে না খাইয়ে ছাড়লো না। তো স্ত্রী এবং বউয়ের মধ্যে এইভাবে পিষে ভদ্রলোকের এই অবস্থা হয়েছে, কারণ মাকে উনি অত্যন্ত ভালোবাসতেন এবং স্ত্রীকে তো পছন্দ করেই বিয়ে করেছিলেন। লাস্টের দিকে ওই যে বস এবং বসের বউ একটা নতুন ট্রিক করে যে এই কাজটা করলে যদি শাশুড়ি একটু বাগে আসে, সে পলাশকে বলে তোমার স্ত্রীকে 4-5 দিন আমার কাছে রেখে যাও, মাকে গিয়ে বোঝাও যে এই মেয়েকে ছেড়ে দিলে তোমার প্রমোশন আটকে যাবে, চাকরি যাবে। ওরা ভেবেছিল চাকরি যাওয়ার ভয়ে মা যদি সুধরে যায়। পলাশ রাজি হয় না, বলে মা মানবে না, বুঝতে পারছো, কারণ মা জানে সমস্ত কিছুই, মা মানবে না, বুঝতে পারছো তো। লাস্টের দিকে সবাই এই কথাটা শোনার পর সবাইকে জিজ্ঞেস করে ওর মা যে এটা কি সত্যি আমার ছেলের চাকরিতে প্রবলেম হবে? তখন সবাই বলে হ্যাঁ সত্যি, যেহেতু পুলিশে আছে এবং ভালোবেসে বিয়ে, সুতরাং সেই মেয়েটিকে যদি ও ছেড়ে দেয় ওর চাকরিতে প্রবলেম হবে, এটা কোয়েশ্চেন মার্ক করতে পারে। তখন ওর মা মেয়েটিকে আর অত্যাচার করতে থাকে, সুস্মিতাকে মানে তার শাশুড়ি, যে তুমি ছেড়ে দাও। কারণ লোকে বলেছিল যে মেয়েটি যদি তার স্বামীকে ছেড়ে দেয় তাহলে কোনো প্রবলেম হবে না। ওই বাড়িতে মেয়ে বউদের কাজ করা, চাকরিতে ছিল না, নিজের মেয়েকে পর্যন্ত অত্যাচার করেছিল। ইন্টারমিডিয়েট পড়ার পর, মানে আমাদের দেশের এইচএস পাস করার পর আর কিছু পড়তে দেয়নি। এবার মেয়ের যে হাজবেন্ড, জামাই, যে মানে এই শাশুড়ি যে জামাই, এই সুস্মিতার ননদের বর, সেও চেয়েছিল তার স্ত্রী রোজগার করে, মানে কি শিক্ষিত মেয়ে বাড়িতে বসে থাকবে এখানে চুপচাপ। মেয়ে জামাই দুজনের ইচ্ছে থাকা সত্ত্বেও ওর মা ওকে পড়াশোনা করতে দেয়নি। শুধু তাই নয়, যেহেতু মেয়েটি পরের বাড়ি গেছে, সুতরাং মেয়ের ওপর পুরো কন্ট্রোল ছিল না। তো মেয়েটি জবরদস্তি চাকরির পরীক্ষা দিতে গেলে ওর মা মানে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে বসে থাকতো মেয়ে যাতে চাকরি পরীক্ষায় ফেল করে যায়, কোনো মতে চাকরি না পায়। এটা কিন্তু পলাশও বলতো, কারণ ওই মায়ের শিক্ষায় মানুষ। এইবার বুঝতে পারছো, প্রথম দুই যে ভাই, 3 ভাই শুনলাম এরা, প্রথম দুই যে ভাই তারা মানে রাখতে পারতো না এই মাকে, এত অত্যাচার করতো, বুঝতে পারছো। তারা বাড়ি ছেড়ে আলাদা ফ্ল্যাট কিনে থাকতো। এবং পলাশ যখন চাকরি পেলো তখন ওর মাকে গিয়ে নিয়ে এলো, কারণ প্রচণ্ড অশান্তি হতো ভাইয়ের বউদের সাথে। তো মাকে গিয়ে নিয়ে এলো এবং ওর মা বলে দিল ভাইদের তোদের আর টাকা পয়সা পাঠাতে হবে না, আমরা নিজের বাড়িতে থাকবো। তারপর পলাশের বিয়ের পর এই অশান্তি শুরু হয়। আরও যেটা শুনলে অবাক হয়ে যাবে, একটা শাশুড়ি তো শুনেছ বউয়ের সঙ্গে গায়ে লিপটে শুতো যাতে স্বামী তার গায়ে হাত দিতে না পারে, দেখেছো টিনার কেসে। আর এখানে শোনো, রাতের বেলা, রাতে 12টা বাজে, হাজব্যান্ড ওয়াইফ নিজের মতো আছে, হঠাৎ শাশুড়ি মানে দরজায় কি চর ঘুষি মারছে, কি না হাজব্যান্ড ওয়াইফ ঘরের ভেতরে লাইটটা জ্বেলেছে। ভাবো তো, হাজব্যান্ড ওয়াইফ তারা নিউলি ম্যারিড কাপল, তাদের তো একটা নিজস্ব লাইফ আছে। সারাদিনে বউয়ের সঙ্গে চোকাচুকি হলে ওর মা অশান্তি করতো, সেটা আমি তোমাদের বললামই। রাত্রিরে যখন জ্বেলেছে তখন লাইটটা, তখন ওর মা চাচাচ্ছে বাইরে থেকে, মানে সুস্মিতা বলছে, ও আর বলছে আমার আর লজ্জা করার জায়গা নেই, সে মানুষটাই তো নেই স্বাভাবিক। বলছে যে আমরা ভেতরে কি পজিশনে আছি সেটাও সে দেখবে না, দরজা ভেঙে ফেলে এমন অবস্থা। লাস্টে কোনোভাবে ওই পলাশ বেরিয়ে এসে বলে কি ব্যাপার, বলে তখন ওর মা বলে যে তোকে 9টার সময় শুতে পাঠিয়েছি, তুই 10টায় লাইট জ্বালবি কেন, এতক্ষণ তুই জেগে আছিস কেন? এইভাবে মানুষ বাঁচে। পলাশ হচ্ছে এমন একটা মানুষ যে স্ত্রীকেও ভালোবাসতো বা মাকেও ভালোবাসতো, কারণ ওর মা ওইভাবেই মানুষ করেছিল। লাস্ট সন্তান তো, কনিষ্ঠ সন্তান, সে চাকরি পেয়েই মাকে নিয়ে আসে। কিন্তু মায়েদের তো বোঝা উচিত গো, যে আমরা যেমন যখন ছোট বয়সে আমরা বাচ্চা মানুষ করি, কীরকম আমরা করি, ছোট বয়সে একদম নার্সারির সময়ও কিন্তু আমরা পার্কে নিয়ে যেতাম বাচ্চাদের খেলানোর জন্য, নিজেরা দূরে দাঁড়িয়ে থাকতাম তখন, কারণ ছেলেটি তখনও নিজের দায়িত্ব নিতে সক্ষম নয়। যেই 7-8-এ উঠলো তখন ছেড়ে দিতাম। তো কোনো 7-8-এর বাচ্চা বাড়িতে বসে থাকলেও কিন্তু সেটা পাড়াপড়শির লোকে জিজ্ঞেস করে, মা বাবারও কনসার্ন হয় যে এই বয়স, খেলার বয়স, বাচ্চারা খেলছে না কেন। ঠিক সেই রকম যে বয়সের যা, মাধ্যমিকের সময় বাচ্চা খেলবে না, সে পড়াশোনায় বেঁচে থাকবে, বুঝতে পারছো। চাকরি পাওয়ার সময় এইরকম জুয়েল ছেলে, ভাবতে পারছো, এএসপি, চাকরি পাওয়ার সময় সে জগৎ ভুলে চাকরি পড়াশোনা করবে, তাই না? এই ছেলেটি করেও ছিল, কিরম জুয়েল ছেলে ভাবো তো। জীবনের প্রতিটি স্তরে মায়ের ভূমিকা চেঞ্জ হওয়া উচিত। তারপর সেই ছেলেটি যখন প্রাপ্তবয়স্ক হলো, ভালোবেসে একটি মেয়েকে বিয়ে করলো। মেয়েটি গরিব ঘরের মেয়ে, ওর মায়ের ইচ্ছে ছিল বড়লোকের মেয়ের সঙ্গে বিয়ে দেবে। তখন ওই যে সাক্ষাৎকার নিচ্ছেন তিনি জিজ্ঞেস করছেন বড়লোকের মেয়ে এগুলো সহ্য করবে? তো তখন মেয়েটি যে কত কাহিনী বলছে, সুস্মিতা সাহা কত কাহিনী বলছে
মানে তার 2 বছরের যে ঘটনা, মানে সে জিনিসটা কত বলবে, তার স্বামীর ওপর সে দোষও চাপাতে চাইছে না এবং পারছেও না, যে সে খুব ভালো, সে আমায় ভীষণ ভালোবাসতো, সে মাকেও ভালোবাসতো, অথচ যে ঘটনাগুলো ঘটছে সেটা না বলেও পারতো না। তার স্বামীর ওপর তার যে হালকা অভিযোগ সেটা বোঝা যায় যে ও মাকে কোনোদিন কিছু বলেনি। এমনকি ওই রাত্রির ঘটনাটা শুনলে দিনের বেলা মা বউয়ের সঙ্গে কথা পর্যন্ত বলতে দিত না, যার জন্য ওর হাজব্যান্ড ওকে বুঝিয়ে রেখেছিল, পলাশ তার বউকে বুঝিয়ে রেখেছিল যে তোমাকে তো আমি রাত্রিরে সময় দিই, দিনের বেলাটা মাকে সময় দেবো, রাত্রিরে সময় দিলে ওই লাইট জ্বাললে ওর মা অশান্তি করতো। তো পলাশ একটু কায়দা করে ওর মাকে বোঝাতে গেছিল যে ও পড়াশোনা করবে, ও বই পড়তেও তো পারে। তখন ওর মার বক্তব্য ছিল বই পড়লে আলাদা ঘরে পড়বে, তোকে আমি রাত্রি 9টায় শুতে পাঠিয়েছি, তুই 9টাতেই শুবি, তারপরে ঘরে আলো জ্বলবে না। বই পড়তে যদি মন হয় তাহলে ও আলাদা ঘরে থাকবে, তোর সঙ্গে শুতে দেবো না। তারপর থেকে নাকি লাস্ট 6 মাস, মানে 2.5 বছরের বিয়ে, তো এই ঘটনাটা বোধহয় 6 মাস আগে ঘটেছে, ভয়ে ওরা লাইট জ্বালতো না। এবং যখন ওর হাজব্যান্ড বুঝিয়েছিল যে সুস্মিতা ওয়াশরুমে যাবে তাই লাইট জ্বালিয়েছে, তখন ওর মা তর্ক করছে যে ওয়াশরুমে যাবে তো বাথরুমের লাইট কেন জ্বালবে, বাথরুমের লাইট জ্বালবে, ঘরের লাইট কেন জ্বালবে। মানে প্রতিনিয়ত ছেলেকে আগলানোর একটা টেন্ডেন্সি, রাত্রিরের অন্ধকারেও তাদের মুক্তি নেই। কি অদ্ভুত ঘটনা। একটা জিনিস দেখো, বাচ্চাকে যখন আমরা পার্কে খেলতে পাঠাই, আমরা বুঝি এই বয়সটা তার খেলার বয়স, সেই সময় বাড়িতে বসে থাকলে আমরা জোর করে তাকে পাঠাই। পাড়াপড়শি জিজ্ঞেস করে যে আপকা বেটা খেলনে নেই যাতা। যখন ছোট থাকে আমরা নিজেরা সঙ্গে পার্কে যাই, যে লেগে টেকে না যায়। যখন বড় হলো তখন আমরা যদি দেখিও কনসার্ন নিয়ে ওপর থেকে দেখি, সামনে যাই না, কারণ বন্ধুরা এক্ষুনি চিড়াবে, প্লাস আমাদের ইন্টারফেয়ার করাটা ঠিক নয়। ঠিক তেমনি সে যখন যুবক হলো তখন তার একটা জীবনসঙ্গিনী লাগে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা তো সারা জীবন বাঁচবো না, কোনো মানুষই সারা জীবন বাঁচবে না। আমাদের অ্যাবসেন্সে ছেলেটাকে যে পুরো একা করে চলে যাওয়া হবে, সেই বোধটা মায়েদের থাকে না কেন কে জানে। তাহলে যে মায়েরা এইরকম হয় তাদের আজকে মানে চিরায়ু হবার প্রমিস করা উচিত, যে আমার মর্টালিটিকে আমি বিসর্জন দিলাম, আমি সারা জীবন বাঁচবো, আমার ছেলেকে আগলে আমি সারা জীবন থাকবো। সেটা তো সম্ভব নয়। এক না এক কালে, এক না এক সময় হিউম্যান বিইং আমরা, মনুষ্য শরীর, এক না এক সময় আমাদের যেতে হবে। তখন ছেলেটাকে কে দেখবে? তাছাড়া এই যে মনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা হয়, চেঞ্জ হয়। ছোট্ট ছেলে মায়ের কোলে শুয়ে থাকে একদম কচি, একটু যেই বড় হয় সে হামা দিতে শেখে, তখন মায়ের কোলটা তার পক্ষে যথেষ্ট হয় না, সে হামা দিয়ে দিয়ে এদিক ওদিক যায়। তারপরে ধীরে ধীরে বড় হলো, পার্কে গেল, বড় আরেকটু বড় হলো, বন্ধুদের সঙ্গে খেলতে গেল। এই যে কলেজ গোয়িং বাচ্চারা, তারা যদি ট্রিপে যায় আমরা ছেড়ে দিই না, তেমনি সেই যখন প্রাপ্তবয়স্ক হবে তার জীবন সঙ্গিনী লাগবে তো। যে মারা এটা বোঝে না তারা মা হবার উপযুক্তই নয়। কারণ শুধু খাওয়ানো পড়ানো এটাই বাচ্চা মানুষ করার ব্যাপার নয়, সর্বাঙ্গীন মঙ্গল, যেটা আজকাল বলে না টিচার অ্যাজ এ ফেসিলিটেটার, টিচার অ্যাজ এ মানে ওভারঅল ডেভেলপার। বুঝতে পারছো? এখন ওই ABCD আর 1 2 3 পড়ালেই টিচিং জবটা শেষ হয়ে যায় না, বা ভাওয়েল কনসোনেন্ট পড়িয়ে দিলে চুকে গেল, তা নয়। এখন ওভারঅল একটা ডেভেলপমেন্ট লাগবে। ঠিক তেমনি মায়ের কাজটা ওই ওভারঅল ডেভেলপমেন্টটাকে দেখা। এইভাবে একটি মানে শাশুড়ির অত্যাচারে মেয়েটা কি কান্না কাঁদছে, লাস্টে সুস্মিতা চেঁচাচ্ছে আমার শাশুড়ি আমায় সংসারটা করতে দিল না। শাশুড়ির অত্যাচারে একটি মেয়ে সংসার শেষ হয়ে গেল, এবং শাশুড়ির অত্যাচারে তার এত আদরের সন্তান, তার নিজের সন্তানটি শেষ হয়ে গেল। মেয়ে মা এবং বউয়ের মাঝখানে একটি তরতাজা প্রাণ শেষ হয়ে গেল। কারণ ছেলেটি ভালো ছিল, সে বউয়ের দাবিকেও অগ্রাহ্য করতে পারতো না এবং মায়ের মুখের ওপর কথা বলতে পারতো না। সে মেয়েটিকে বাড়িতে কথা বলতে দিত না বলে ছেলেটির অফিসে গিয়ে কথা বলতো, বস পর্যন্ত বোঝাতে চেয়েছে, কিন্তু এই মা বুঝবে না। লাস্টের দিকে ডিভোর্স করিয়ে দেওয়ার চেষ্টা করতো, সন্তান আসতে দিত না। মেয়েটির যখন অভিযোগ পেলো পাওয়ার পর, ওই পলাশের যে ইমিডিয়েট বস, সে বলেছিল তোমরা একটা বাচ্চা কাচ্চা নাও, সব ঠিক হয়ে যাবে। পলাশ বলেছে আমার মা পারমিশন দেবে না। ওজোর ঠেলা, মানে নাতি হবে সেটাও মায়ের পারমিশন নিয়ে। তো যাই হোক, তো বলছিল যে আমার মা পারমিশন দেবে না, কারণ মা চায় আমাদের ডিভোর্স হয়ে যায়। তোমাদের বললাম তো। তারপর সুস্মিতার উপর চাপ দেওয়া হতো যে তুমি ওকে ছেড়ে দিয়ে চলে যাও। তারপরে ওই চোখাচুকির ঘটনাটা যেদিন হলো, তারপরে সেই সন্ধ্যের পরেও একটা ঘটনা হলো। মেয়েটি তখন বাড়ি ছেড়ে ওই বসের বাড়িতে চলে যায়, যেটা বললাম। বস বলেছিল যে 3-4 দিন এখানে রেখে যাও, ঠিক আছে, ততদিন মাকে বোঝাও। কিন্তু পলাশ মানেনি, ও গিয়ে বউকে নিয়ে আসে এবং সব কিছু মিটে যায় ভেবে ওরা রাত্রিবেলা হ্যাপি এন্ডিং করে শুতে যায়। তারপরের দিন সকাল থেকেই আবার শাশুড়ি যখন শুরু করে, তখন মেয়েটি না পেরে আর বাড়ি থেকে বেরিয়ে আসে। তারপরে ঘটনাও তোমাদের বললাম। পেছন আসাতে মা টেনে ধরে বলে যে ও মরে মরুক, তুই খেয়ে যাবি। সেই ঘটনাও তোমাদের বললাম। তারপরে ছেলেটি বেরিয়ে যায় অফিসে। এই মেয়েটি সুস্মিতা বলছে আমাকে ভয়ে বাই অবধি দেয়নি, কারণ আমার দিকে তাকালে ওর মা রাগারাগি করতো যে পেছন ফিরে তাকাবি না, পরিবারের সঙ্গে চোখাচুকি করার কি দরকার। বুঝতে পারছো তো? তারপরে ওকে বাই দিয়েও যায়নি, সেটাই কান্নাকাটি করছে সুস্মিতা, যে মরার মানে চলে যাবার আগে আমাকে লাস্ট বাইটাও ও করলো না। তারপরে নেমে যায় যখন সিঁড়ি দিয়ে, পলাশ যখন নেমে যায়, সুস্মিতাকে কোনো হিন্ট সে দেয়নি। ওকে মৃত অবস্থায়, গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এটা ফরিদপুরের মেয়ে সুস্মিতা, ফরিদপুরের ঘটনা, মানে
ঘটনাটা ফরিদপুরে না হলেও বর্তমানে ঘটনাগুলি ফরিদপুর থেকেই শোনা যাচ্ছে। মেয়েটি বর্তমানে বাপের বাড়ি আছে। ভাবতে পারো, শাশুড়ির অত্যাচারে একটা 20 বছরের মেয়ের সংসার নষ্ট হয়ে গেল, এবং স্বামীটা ভালো ছিল, সে স্ত্রীকে ভালোবাসতো। সুইসাইড নোটে লিখে গেছে যে আমার 2 বড় দাদা যেন মাকে দেখে, এবং যে সোনাটুকু আমার বউয়ের কাছে আছে সেটুকু যেন সে পায়, কারণ ওইটুকু অন্তত যেন সে পায়। তার মনে এই ধারণা ছিল যে আমি স্ত্রীর জন্য কিছু করতে পারিনি। শুধুমাত্র একটি মেয়ের এবং একটি শাশুড়ির, একটি মায়ের দ্বন্দ্বে একটা তরতাজা প্রাণ জুয়েল ছেলে নষ্ট হয়ে গেল। পুরো দোষটাই কিন্তু এখানে আমার শাশুড়ির লাগছে। শাশুড়ির অত্যাচারে দেখো কি অবস্থা। তাহলে বুঝতে পারছো ঘটনাগুলো কোথায় হয়। মানে এই যে বলি না, আমি একটা ঘটনা নিয়ে বর্তমানে ডিল করছি, সেখানে আমি বলি না যে কোনো মেয়ে কারাপ্টেড যদি হয়ে যায় তার পেছনে ব্যাককে যাও, গিয়ে দেখো কারাপ্টেড হবার জন্য তাকে এইভাবে ধাক্কাটাকে দিয়েছে। এখানে দেখো সেই শাশুড়ির অত্যাচারে শাশুড়ির নিজের ছেলেই আত্মহননের পথ বেছে নিল, কারণ সে দুজনের প্রতি রেসপন্সিবল ফিল করতো। সে জানতো যে দাদাদের সঙ্গে বনেনি, দাদারা যে যার ফ্ল্যাটে চলে গেছে, দাদাদের সঙ্গে বনেনি, মায়ের দায়িত্ব আমার, এবং স্ত্রীকে আমি বিয়ে করে এনেছি তার দায়িত্বও আমার। এএসপি, সে একটা ভালো লেখাপড়া জানা ছেলে, বুঝতে পারছো তো। এইভাবে মায়ের অত্যাচারই তো বলবো, বউটির ওপর শাশুড়ি, কিন্তু ছেলেটির ওপর মায়ের অত্যাচার। কারণ স্ত্রীকে এইভাবে যদি অত্যাচার করে মানে সন্তানের সংসার করতে না দেয়া হয়, এটা মায়ের কিন্তু অত্যাচার হচ্ছে সন্তানের প্রতি, বুঝতে পারছো তো। নিজে 3 সন্তান কেন 4 সন্তানের মা, অথচ সে তার ছেলের বউকে সংসার করতে দিল না, এবং এই আফটার ইফেক্টটা পড়লো কার উপর? তার নিজের সন্তানের উপর। কি মা এরা মা कहलाने की লাইক নেই। হ্যাঁ, তো যাই হোক, নতুন টপিক বলবো না, এটা একটা মর্মান্তিক ঘটনা। আমি ভিডিও কমেন্টটা যখন পেয়েছি, তোমরা দেখো আমার কমেন্ট বক্সে আছে, সূর্যদীপ পাল ম্যাডামকে আমি তখনই বলেছিলাম যে হ্যাঁ, পলাশ সাহার ঘটনাটা আমি 3-4টি পডকাস্টে দেখলাম, আমি এটা নিয়ে ভিডিও করব। তো সেই ভিডিওটাই করলাম। তোমাদের কেমন লাগলো বলো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ঠিক আছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।